নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হলো আজকের এই ক্লাসে আমরা ম্যাথ বা গণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা অধ্যায় ফ্র্যাকশন বা ভগ্নাংশ, যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তুমি যদি এই চ্যাপ্টারটি ছেড়ে দাও, এই চ্যাপ্টারটি না করো, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবেই যাবে, তুমি করতেই পারবে না, কারণ প্রশ্ন আসবেই এখান থেকে। আর আজকের এই ক্লাসে আমরা এই ভগ্নাংশ বা ফ্র্যাকশন চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা সমাধান করব। শুধু সমাধানই নয়, সেই প্রশ্নগুলো কত দ্রুত কত সহজে করা যায় সেই কৌশলগুলোও শিখে নেব। তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো প্রত্যেককে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো চলো আমরা শুরু করব আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আর এই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি রয়েছে, চলো সেটা দেখবে। দেখো, তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে এটা। প্রত্যেকে প্রশ্ন খুব ভালো করে পড়বে, পড়ে সমাধান করার চেষ্টা করবে। আর যারা পারবে না বা যাদের সমস্যা হচ্ছে, যাদের প্রবলেম আছে, তাদের জন্য তো আমি আছি। আমরা কনসেপ্ট বুঝে বুঝে প্রশ্নগুলোর সমাধান শিখব। দেখো প্রশ্ন কি বলেছে, পড়ি চলো। যদি একটি সম্পত্তির 4/5 অংশের দাম 1680 টাকা হয়, তবে অর্ধেক সম্পত্তির মূল্য নির্ণয় করো। ইফ 4/5 অফ এ প্রপার্টি কস্ট 1680 রুপিস হয়, তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ হাফ অফ দ্য প্রপার্টি। মানে তোমাকে কোনো একটা সম্পত্তির 4/5 অংশের ভ্যালু মানে দাম দেওয়া আছে 1680 টাকা। তাহলে বলেছে ওই সম্পত্তিটার অর্ধেক তার মূল্য কত হবে। এটা তুমি দেখে বুঝে গেছো যে এটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন চ্যাপ্টারের প্রশ্ন। তুমি বিভিন্নভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আজকের এই ক্লাসে আমরা এই প্রশ্নটার সমাধান খুব সহজে শুধুমাত্র ফ্র্যাকশন কি বা ভগ্নাংশের মানে কি তুমি যদি জানো তাহলেই করতে পারবে। আমরা কি জানি ভগ্নাংশ বা ফ্র্যাকশন মানে? সবার প্রথমে সেটা একটু বুঝে নাও। দেখো, ফ্র্যাকশন বা ভগ্নাংশ হলে সেটা কিভাবে থাকবে, সেটা লব মানে নিউমারেটর বাই হর বা ডিনোমিনেটর, এই আকারে থাকে ভগ্নাংশগুলো। তুমি সবসময় মনে রাখবে ভগ্নাংশ মানে হচ্ছে কোনো একটা গোটা জিনিস, মানে একটা হোল পার্ট। ভগ্নাংশ বললেই তুমি ভাববে একটা গোটা জিনিস, আর ওই গোটা জিনিসটাকে হরে যে ভ্যালুটা বা মানটা থাকবে ততটা সমান করে ভাগ করা হবে। কি বললাম? ভগ্নাংশ মানে হচ্ছে একটা গোটা জিনিস। মনে করো এখানে যেটা বলেছে একটা সম্পত্তি, একটা সম্পত্তি মানে একটা গোটা সম্পত্তি। মনে করো এই গোটা সম্পত্তিটা হচ্ছে এরকম, এই হলো গোটা সম্পত্তি। এই গোটা সম্পত্তিটা কি বলেছে 4/5, মানে 4/5টা একটা ভগ্নাংশ, লব বাই হর আকারে আছে। তো এই 4/5 এর মধ্যে হর কোনটা, নিচে 5টা হর। এই হরে যে নাম্বারটা বা যে মানটা থাকে একটা গোটা অংশকে ততগুলো সমান ভাগে ভাগ করা হয়। আর ওই ততগুলো সমান ভাগের মধ্যে লবে যে মানটা থাকে সেই মানটা নিয়ে নেওয়া হয়। তাহলে এখানে কি আছে 4/5, মানে এটা কি একটা সম্পত্তির। তাহলে এই গোটা সম্পত্তিটা হচ্ছে এটা। এই সম্পত্তিটাকে কি করা হয়েছে, নিচে 5 আছে মানে 5টা মানে 5টা ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, প্রত্যেকটা ভাগ সমান। এই যে 5টা ভাগ করলাম, এই 5টা ভাগের মধ্যে উপরে 4 আছে মানে 4 ভাগ তোমার নেওয়া হচ্ছে। তার মানে এই 4/5 এর দাঁড়ালো যে একটা গোটা সম্পত্তিকে 5টা ভাগ করলে যেটা হয়
তার মধ্যে 4টা ভাগ তুমি নিচ্ছ বা তুমি দিচ্ছ। এখানে কি বলেছে, ওই 4টা অংশের দাম হচ্ছে 1680 টাকা। একটি সম্পত্তির 4/5 অংশের দাম 1680 টাকা, মানে হচ্ছে একটা গোটা সম্পত্তিকে 5টা ভাগে ভাগ করলাম। কারণ হরে যেটা থাকে, সবসময় মনে রাখবে, হরে বা ডিনোমিনেটরে যে নাম্বারটা বা যে সংখ্যাটা থাকবে, একটা গোটা জিনিসকে ততগুলো সমান ভাগে ভাগ করা হবে। আর লবে যেটা থাকবে, নিউমেরেটরে যেটা থাকবে, সেটা হচ্ছে ওই যতগুলো ভাগ করেছি তার মধ্যে আমি লবে যেটা থাকবে সেটা নিয়ে নেব। তাহলে লবে 4 আছে, 4টা নিয়ে নেব। এখানে নিয়ে নেওয়ার পরিবর্তে কি বলেছে, দাম। তাহলে আমাকে ধরে নিতে হবে ওই 5টা ভাগের মধ্যে 4টা ভাগের দাম দেওয়া আছে 1680 টাকা। তার মানে এখানে 5টা ভাগ করেছি, তার মধ্যে 4টা ভাগ, 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, এই 4টা ভাগ। এই 4টা ভাগের দাম মানে 4 ভাগ, এই 4 ভাগের দাম হচ্ছে 1680 টাকা। বোঝা গেছে? তাহলে এবার তুমি এখান থেকে এটা বলতে পারবে না, যদি 4 ভাগ মানে 4টা ভাগের দাম যদি 1680 টাকা হয়, তাহলে একটা ভাগের দাম কত হবে? তাহলে তুমি 1 ভাগ বের করতে পারবে না। কি করবে, ভাগ করে দেবে 1680 ভাগ 4। তাহলে কাটাকাটি করলে কত হয়, 4 4 16, 4 2 8, 0। তাহলে আমার কিন্তু 1 ভাগের মূল্য হলো 420। বোঝা গেছে কিনা? 1 ভাগ মানে কি, আমি এখানে 5টা ভাগ করেছি, এই প্রত্যেকটা ভাগ কিন্তু সমান। সবসময় মনে রাখতে হবে, এখানে অসমানের কোনো গল্পই হবে না। ভগ্নাংশ মানেই হর যেটা থাকবে, একটা গোটা জিনিসকে ততগুলো সমান ভাগে ভাগ করো, সব সময় সমান। তাহলে 5টা ভাগ করেছি, 5টা ভাগই সমান। একটা ভাগের দাম পেয়েছো 420, মানে তোমার কাছে একটা জায়গা আছে, তোমার বাড়ির সামনে একটা পজিশন আছে, সেই পজিশনটাকে সমান করে 5টা দোকান করেছো। আর ওই 5টা দোকানে সমান করে করেছো, তাই প্রত্যেকের কাছে সমান ভাড়া নেবে। তুমি এই 5টা দোকানের মধ্যে 4টা দোকান ভাড়া দিয়েছো, আর ওই 4টা দোকানের ভাড়া থেকে তোমার 1680 টাকা আসছে। তার মানে একটা দোকান থেকে তুমি 420 টাকা পাচ্ছ। তার মানে এই দোকানটা থেকে 420 টাকা পাচ্ছ, এটার থেকে 420 টাকা পাচ্ছ, এটার থেকে 420 টাকা পাচ্ছ, এটার থেকে 420 টাকা পাচ্ছ, 4টার থেকে 400 420 করে পাচ্ছ। এটার থেকে পাচ্ছ না, কিন্তু তুমি যদি এটাকে ভাড়া দাও, তাহলে এটার থেকেও 420 পাবে। বেশি নিতে পারবে না, কমও নেবে না, কারণ যেহেতু সবগুলো ঘর সমান, এক জায়গায় পজিশন, সবার কাছ থেকে সমান নিতে হবে। তাহলে এটা যদি ভাড়া দাও, তাহলে এটাও তুমি পাবে 420 টাকা। তার মানে সবগুলো যদি তুমি ভাড়া দিতে, তাহলে তুমি টোটাল কত পেতে, 420 420 420 420। এটা তো 1680, 1680-র সঙ্গে তুমি আরো 420 যোগ করলে, তাহলে হয়ে গেল 2100। তাহলে তুমি যদি সবগুলো ভাড়া দিতে, তাহলে 2100 টাকা পেতে। বোঝা গেছে? তার মানে আমি এই 5টা ভাগ, মানে একটা ভাগকে সমান 5টা ভাগ করেছি, তার মানে 5টা ভাগই যদি আমি ভাড়া দিই, তার মানে পুরোটাই ভাড়া দিলাম। তাহলে পুরোটা ভাড়া দিলে আমি পাচ্ছি 2100 টাকা। আমাকে বলেছে ওই সম্পত্তির অর্ধেকটার দাম কত। আমি পুরোটার দাম পেয়ে গেছি 2100 টাকা, পুরো সম্পত্তির দাম পেয়ে গেছি 2100 টাকা। তাহলে এটাকে যদি অর্ধেক করি, তাহলে আমি কত পাবো? তাহলে অর্ধেক করলে আমি পুরোটা যদি দিই, তাহলে পাই 2100 টাকা। আমি যদি একে অর্ধেক করি, মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাবো কত, 2 1 2, তারপরে কত হচ্ছে 0, 5 2 10, 50, মানে 1050 টাকা। আমি যদি অর্ধেক ভাড়া দিই, তাহলে আমি পাবো 1050 টাকা। দেখো, আমি শুধু ফ্র্যাকশন মানে কি সেটা দিয়ে কিন্তু পুরো কোশ্চেনটার সমাধান করলাম। একদম কনসেপ্ট কিচ্ছু নেই, তুমি খালি দেখবে ফ্র্যাকশনটা কত আছে। ফ্র্যাকশন মানে হচ্ছে, ভালো করে বোঝো প্রথম প্রশ্নটা, একটু সময় নিয়ে তোমাকে বোঝাচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। ভগ্নাংশ মানে লব বাই হর আকারে থাকবে। হরে যে মানটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, একটা গোটা জিনিসকে ততগুলো সমান ভাগে ভাগ করবে। লবে যেটা থাকবে, ওই সমান ভাগগুলোর মধ্যে ততগুলো ভাগ তুমি নিয়ে নেবে। এই তো হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টে পুরো কোশ্চেনটা সমাধান করলাম। তাহলে অর্ধেক সম্পত্তির মূল্য কত হবে? 1050 টাকা। কোথায় আছে? অপশনে দেখো, অপশন ABCDর মধ্যে ডি অপশনে আছে সঠিক উত্তর। আশা করি বুঝেছো। চলো পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন কি বলেছে?
পরের প্রশ্ন দেখো, একই ধরনের প্রশ্ন, সেম প্রশ্ন, সেম ভাবে তুমি কনসেপ্ট দিয়ে করতে পারো, শুধুমাত্র ভগ্নাংশের কনসেপ্টটা দিয়ে তুমি বিভিন্নভাবে করতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু শুধু ভগ্নাংশ মানেটা মনে রাখলেই কিন্তু তুমি এই ধরনের প্রশ্নগুলো সমাধান খুব সহজেই করতে পারছো। তো কি বলেছে, একটি সম্পত্তির 1/3 অংশের মূল্য হচ্ছে 1500 টাকা, তাহলে ওই সম্পত্তির 1/5 অংশের মূল্য কত? মনে করো তোমার কাছে একটা জায়গা আছে, মানে তোমার বাড়ির সামনে একটা পজিশন আছে, একটাই পজিশন আছে, এইভাবে এইরকম একটা পজিশন আছে, পজিশন। এবার এই পজিশনটা তোমার বাবা তোমাকে বলছে, আরে বেটা আমাদের বাড়ির সামনে যে জায়গাটা আছে না, ওই জায়গাটাতে কিছু দোকান করে দিলে তো ভাড়া হয়। তো তখন তুমি বললে ঠিকই তো বলেছো, দোকান তাহলে করে দিই। তুমি কি করলে, তুমি ওই সমান জায়গাটাকে কয়টা দোকান করলে, ভগ্নাংশ হচ্ছে আমার 1/3, তার মানে এখানে হর হচ্ছে 3, লব হচ্ছে 1, হরে যত থাকবে ততগুলো সমান ভাগে ভাগ করবে। তাহলে হরে 3 আছে, তার মানে তুমি বললে বাবা তাহলে ওই জায়গাটাতে আমরা 3টে সমান করে ঘর করে দিই। বাবা বললো হ্যাঁ করে দে। তুমি 3টে সমান করে ঘর করে দিলে, 1টা 2টা 3টা। এই যে 3টে সমান করে ঘর করে দিলে, এবার করে দেওয়ার পর কি করলে, তুমি উপরে দেখলে 1 আছে, তার মানে এই 3টা ভাগের মধ্যে একটা তুমি নিয়ে নিচ্ছ, তার মানে তোমার এই 3টে ঘরের মধ্যে একটা ঘরের ভাড়া হয়ে গেল। ঘর করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘরের ভাড়া হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার হয়েছে? ভালো করে বোঝো আবার, ভগ্নাংশ মানে হচ্ছে একটা গোটা জিনিস, সবসময় এটা ভাবতে হবে, ওই গোটা জিনিসকে মানে ওই হোল পার্টকে আমার হরে যত থাকবে ততগুলো সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে হরে আছে কত, 3, হরে 3 আছে, সেই জন্য আমাকে 3টে সমান ভাগে ভাগ করতে হবে। 3টে সমান ভাগে ভাগ করেছি। এবারে এই 3টে সমান ভাগের মধ্যে উপরে মানে লবে যত থাকবে ততগুলো তুমি নিয়ে নেবে। তাহলে লবে 1 আছে, তাহলে তুমি 1 মানে একটা ঘর তুমি নিয়ে নিলে, তাহলে তোমার একটা ঘরের ভাড়া হয়ে গেল। বলেছে কি একটি সম্পত্তির 1/3 অংশের মূল্য হচ্ছে 1500। 1/3 মানে একটা সম্পত্তিকে টোটাল 3টে সমান ভাগে ভাগ করেছি, তার মধ্যে একটা ভাগের মূল্য হচ্ছে 1500 টাকা। তার মানে এই 1 ভাগ, 1 ভাগ, এই 1 ভাগের মূল্য হচ্ছে, আমি পেয়ে গেলাম 1500 টাকা। এবার বলো তুমি আমাকে, প্রত্যেকটা ভাগ তো সমান, তাহলে সমান হলে তুমি এখান থেকেও 1500 পাবে, এখান থেকেও 1500 পাবে, এখান থেকেও 1500 পাবে। 3টেই যদি ভাড়া হয়ে যায়, তাহলে 3টেই যদি হয়ে যায়, তাহলে পুরো জায়গাটা থেকে তুমি কত ভাড়া পাচ্ছ? পুরো জায়গাটা থেকে তুমি দেখো 4500 টাকা ভাড়া পাচ্ছ। এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে পুরো জায়গাটাতে তুমি 4500 টাকা ভাড়া আসছে। হবে, একটা হয়েছে, একটাই 1500 পাচ্ছ, তুমি হিসাব করেছো, আরো দুটো যদি যায় তাহলে আরো 1500 করে পাবো, তাহলে আমার টোটাল 4500 টাকা পাবো। এই আশায় তুমি বসে আছো। দেখা গেল অনেক দিন থেকে ভাড়া হচ্ছে না, তুমি ভাবলে জায়গাটার হয়তো ভাড়া বেশি চাচ্ছি, সেই জন্য লোক হয়তো নিচ্ছে না, ওই জন্য তুমি একটু ডিসিশনটা চেঞ্জ করলে। বাবাকে বললে বাবা ওই 3টা ঘর করছি না, ঘরগুলো একটু বড় বড় হয়েছে, ওই জন্য হয়তো লোক ভাড়া নিচ্ছে না, একটু ঘরগুলোকে ছোট করে দিয়ে ঘরের সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে ভাড়াটা কমাই দেবো, তাহলে লোক বেশি নেবে। তখন বাবা বললো হ্যাঁ ঠিকই বলছে। তখন কি বললো, ওই সম্পত্তির 1/5 মানে তখন ওই সম্পত্তিটাকে তুমি কি করলে, 5টা ভাগে ভাগ করে দিলে। এই সম্পত্তিটাকে তখন তুমি 5টা ভাগে ভাগ করে দিলে, 1টা 2টা 3টা 4টা 5টা ভাগে ভাগ করে দিলে। তাহলে এই পুরো সম্পত্তিটা তুমি কত টাকা ভাড়া পাচ্ছিলে, মানে ধরেছিলে 4500 টাকা। তাহলে এই 4500 টাকা তুমি নেবে, 4500 টাকাই তুমি নেবে, কিন্তু সেটা কি করবে, ঘর বাড়িয়ে দিলে। তাহলে ঘর বাড়িয়ে দিলে মানে ঘরের ভাড়া কমে যাবে। তাহলে এই 4500 টাকাটাই তুমি নেবে কয়টা ঘর থেকে, এখন তুমি 5টা ঘর করেছো, তাহলে 5টা ঘর করেছো মানে 5 দিয়ে ভাগ করে দেবে, তাহলে হচ্ছে 5 নং 45। তাহলে তুমি এই 4500 টাকাটা প্রত্যেকটা ঘর থেকে কত করে নেবে, 900 টাকা করে, 900 টাকা করে। তাহলে এখন তোমার কি হচ্ছে, এই পুরো সম্পত্তিটাকে 5টা ভাগ করেছি, তার মধ্যে একটা ভাগ থেকে আমি কত নিচ্ছি, 900 টাকা করে নিচ্ছি। আমাকে বলেছে এটাই যে 1/5 অংশের মূল্য কত, তাহলে 1/5 অংশের মূল্য কত হয়ে যাচ্ছে, অপশন সি 900 টাকা। বোঝা গেছে? বোঝা গেছে কি যায়নি বলো? কোনো প্রবলেম আছে? জাস্ট তুমি শুধু ভগ্নাংশ বা ফ্র্যাকশনের মানেটা বুঝে নাও।
ভগ্নাংশ বা ফ্র্যাকশনের মানে কি বুঝবে? একটি সম্পত্তির 1/3। তাহলে একটা সম্পত্তি মানে একটা গোটা সম্পত্তি। 1/3 মানে হরে যেটা আছে ততগুলো ভাগ করবে। হরে 3 আছে তো 3টে ভাগ করলাম। আর এই 3টে ভাগের মধ্যে লবে আছে 1, মানে একটা ভাগ। এই একটা ভাগের মূল্য 1500 টাকা। তাহলে একটা ভাগ থেকে যদি 1500 টাকা পাও, তাহলে এগুলো সমান। তাহলে এখানেও 1500 পাবে, এখানেও 1500 পাবে। তাহলে টোটাল তুমি পাচ্ছ কত? 4500 টাকা। এবার দেখছো দুটো ঘর ভাড়া হচ্ছে না। 3টে ঘর ভাড়া হলে 4500 পেতে, ভাড়া হচ্ছে না। তুমি ভাবছো ঘরগুলো বড় হয়ে গেছে, ভাড়া বেশি হয়ে গেছে। ওই জন্য তুমি কি করলে? এখন সম্পত্তিটাকে পুরোটাকে মডিফাই করে কি করলে? 1/5। 1/5 মানে ওই সম্পত্তিটাকে এখন তুমি হরে 5 আছে মানে 5টা ভাগ করলে। এই যে 5টা ভাগ করেছো, এবার 5টা ভাগ করলে কি হবে? 4500 টাকা আগে হিসাব করেছিলে, এখনো 4500 টাকাই তোমার লাগবে। তাহলে 5টা ঘর থেকে যদি 4500 টাকা পেতে হয়, তাহলে তুমি কি করবে? 5 দিয়ে ভাগ করলে 900। তার মানে এক একটা ঘর থেকে এখন 900 টাকা নিলেই তোমার হবে। তাহলে তুমি কি করছো? এখানে 900, এখানে 900, এখানে 900, প্রত্যেকটা 900। তার মানে 5টা ঘরের থেকে তুমি কি করলে? 900 900 করে নিয়ে 4500 টাকা নিচ্ছ। তাহলে একটা ঘরের জন্য কত নিচ্ছ? একটা ঘরের জন্য তুমি 900 নিচ্ছ। আশা করছি বুঝেছো তুমি। চলো পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন বলেছে, কোনটি সবচেয়ে ছোট ভগ্নাংশ? হুইচ ইজ দ্য স্মলেস্ট ফ্র্যাকশন? নিশ্চয়ই তোমরা খুব সহজে করতে পারবে। দেখো নিচের বলতে এই অপশনে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। একটা হচ্ছে 2/5, একটা হচ্ছে 7/5, একটা হচ্ছে 6/5, একটা হচ্ছে 7/8। কি করে করবে? তোমরা বিভিন্নভাবে শিখেছো, করতে পারো। কিন্তু আমি আজকে একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে বলবো। কি ট্রিক্স? তুমি কি করবে? সবগুলোর লবে একটু 0 বসিয়ে দাও। সবগুলোর লবে 0 বসিয়ে দাও। 0 বসিয়ে দিয়ে তুমি একটু কাটাকাটি করো তো। কাটাকাটি করলে কত হয়? 4, মানে 4 5 20, মানে এটা হয়ে গেল 4। এটা কত হয়? 5 14 70, 14। এটা কাটলে কত হয়? 5 12 60, 12। এটা 14। এটা 5 12 60, 12। এটা 8 দিয়ে কাটলে কত হয়? 8 9 72, বেশি হচ্ছে 8 8 64, 8 পয়েন্ট সামথিং। আমি 8টাই নিলাম। তাহলে তুমি দেখো তো 4 14 12 8 এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এদের মধ্যে সবচেয়ে ছোট 4 মানেই তো 2/5। তাহলে এই যে 4টা অপশন, 4টা ভগ্নাংশ, এদের মধ্যে সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে 2/5 অপশন নিয়ে। আশা করছি বুঝে গেছো। তো চলো পরের প্রশ্ন কি আছে দেখবো। পরের প্রশ্ন কি বলেছে দেখো। খুব ভালো করে প্রশ্নটা পড়ো, মনোযোগ সহকারে প্রশ্ন পড়ো। প্রশ্ন মনোযোগ সহকারে পড়লে তবেই তুমি সঠিক উত্তর করতে পারবে। কি বলেছে? এখানে 3খানা ভগ্নাংশ আছে। কি ভগ্নাংশ আছে তোমরা কি চিনতে পারছো? দেখো এই ভগ্নাংশগুলো হচ্ছে এক একটা মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। বলেছে কি এই 3টে মিক্সড ফ্র্যাকশনের সঙ্গে বা মিশ্র ভগ্নাংশের সঙ্গে কোন ভগ্নাংশটি যোগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে গোটা সংখ্যা। যেমন এই যে 5, এই 5টা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই 4, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এই 7, এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি একটা একটা করে লিখে যোগ করে নানানভাবে তুমি করতেই পারো। আমরা খুব সহজে করার জন্য কি করব দেখো, যেহেতু 5টা পূর্ণ সংখ্যা, 4টা পূর্ণ সংখ্যা, 7টা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলোকে আমি নেব না, কারণ ওগুলো তো পূর্ণ সংখ্যা হয়েই আছে। আমি ভগ্নাংশগুলোকে শুধু দিচ্ছি। দেখো 3/4 প্লাস 4/5 প্লাস 3/8। তাই যোগ করতে বলেছে, আমি খালি ভগ্নাংশগুলোকে যোগ করছি, কারণ পূর্ণ সংখ্যা যোগ করলে তো পূর্ণ সংখ্যাই হবে। তাহলে আমার দরকার নেই, আমি এটা করছি। তাহলে দেখো 4 5 8, এই 4 5 8 এদের লসাগু তুমি করবে যেভাবে শিখেছো। যদি মুখে মুখে করতে চাও কি করতে হয়? সবার প্রথমে এদের মধ্যে যেটা বড় সেটা নিতে হয়, সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় 8। এবার এই বড়টাকে ছোটগুলো দিয়ে ভাগ করতে হয়, যদি ভাগ মেলে সেগুলোকে কেটে দিতে হয়। তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 দিয়ে কেটে দাও। 5 দিয়ে যাচ্ছে না, তাহলে এখন কি করবে? যদি 5 দিয়েও এটা ভাগ যেত তাহলে এটাই লসাগু হতো, কিন্তু 5 দিয়ে তো যাচ্ছে না। তখন তোমাকে কি করতে হবে? এই যে বড় সংখ্যাটা, এর টেবিল পড়তে হবে। এর টেবিলে কোন সংখ্যাটা 5 দিয়ে ভাগ যায় সেটা দেখতে হবে। তাহলে 8 8 2 16, এটাও যায় না। 3 8 24, এটাও যায় না। 4 8 32, এটাও যায় না। 5 8 40, দেখো এটা যায়। 5 দিয়ে যায়, তাহলে কেটে দেয়। তার মানে 40, এই 40টা হলো এই 3টের লসাগু।
আমি এত বড় করলাম বোঝানোর জন্য, আমি মুখে মুখেই করে দিতাম। দেখো তোমরাও মুখে হয়তো বলবে যে স্যার এটাই তো বেশি বড় হলো, সমস্যা না, এটা বেশি বড় নয়, এটা তোমাদেরকে স্টেপগুলো দেখার জন্য আমি লিখলাম। আমি কিন্তু একবারই করে দিতাম। 4, 5, 8 এর লসাগু হচ্ছে 8টা বড়, তাহলে 4 যায়, 5 তে যায় না, তাহলে 5 এর যে 40 মানে 40, তাহলে লসাগু 40 হলো। লসাগু যদি 40 হয় তাহলে আমি 10, 4 10 40, 10 3 10 30, এটা কত হচ্ছে 5 দিয়ে 8, 4 8 32, 8 দিয়ে 5, 3 5 15, এটা যোগ করো কত হচ্ছে 5 2 7, 3 3 6 7, 77/40। তাহলে দেখো আমার এগুলো তো পূর্ণ সংখ্যা আছেই, এটা তো পূর্ণ সংখ্যা হলো না, এটা কি সংখ্যা হলো? দেখো 77/40, মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় নিচে ছোট, মানে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে সেটাকে আমি কি করে নেব? সেটাকে আমি মিক্সড বা মিশ্র করে নেব, কারণ মিশ্রর মধ্যে পূর্ণ সংখ্যাও থাকে ভগ্নাংশও থাকে। তাহলে মিশ্র থেকে মানে এটাকে মিশ্র করলে কি দাঁড়ায়? দেখো 77কে 40 দিয়ে ভাগ করলে 2 বার বেশি হয়, তাহলে একবার দেবো 40 7 3, তাহলে কত হচ্ছে এটা? এটা দেখো 1 পূর্ণ 1 পূর্ণ 37/40, তাহলে এটাও পূর্ণ সংখ্যা হয়ে গেল, এটাও বাদ দাও। তাহলে আমার ভগ্নাংশ পার্ট থাকলো হচ্ছে একটাই, এখন এটা 37/40। তাহলে এটাকেই শুধু পূর্ণ সংখ্যা করলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো তো এই 37/40কে পূর্ণ সংখ্যা করতে গেলে কত আর আমার লাগবে? 1, এটা। তাহলে এই 1 যদি আমি একে তৈরি করতে পারি তাহলে তো পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে 37/40কে পূর্ণ সংখ্যা করতে গেলে তুমি কি করবে? মানে 1 করতে গেলে দেখো 37/40 আছে, তাহলে 37 আমি যদি এর সঙ্গে আরো 3/40 যোগ করে দিই, আমার ভগ্নাংশ মানে তুমি জানো, ভগ্নাংশ মানে কি? একটা গোটা জিনিসকে 40টা ভাগ করেছি, নিচে 40 আছে, তার মানে তো তাই, একটা গোটা জিনিসকে 40টা ভাগ করেছি, আর ওই 40টা ভাগের মধ্যে 37টা ভাগ আমি নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো কয়টা? 3টা ভাগ, মানে 40টা ভাগের মধ্যে আর 3টা ভাগ পড়ে আছে। তাহলে ওই 3টে ভাগও যদি নিয়ে নেই তাহলে তো সবগুলোই নিলাম, তার মানে তখন 40টা ভাগের মধ্যে 40টাই হয়ে গেল, সেটাই তো পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি 3/40 এর সঙ্গে যোগ করে দিই তাহলে দেখো 40/40 হয়ে যাচ্ছে, মানে 1, এটাই পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে আলটিমেটলি কত যোগ করতে হলো? 3/40 যোগ করতে হলো। তাহলে এই পুরো ফ্র্যাকশন বা ভগ্নাংশটির সঙ্গে 3/40 3/40 যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমার এই ভগ্নাংশগুলো সব পূর্ণ সংখ্যা হয়ে যাবে, যেটা অপশনে কোথায় আছে? সিতে আছে সঠিক উত্তর। বোঝা গেছে নিশ্চয়ই? বোঝা গেছে নিশ্চয়ই? যদি বুঝে গেছো তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। বলেছে কিছু পরিমাণ টাকার 1/3 অংশ সীতাকে দেওয়া হলো এবং ওই অর্থের বাকি অংশ গীতাকে দেওয়া হলো। যদি গীতা 524 টাকা পেয়ে থাকে তবে সীতা কত পেয়েছিল? দেখো এটাও ওই ফ্র্যাকশন বা ভগ্নাংশ কনসেপ্ট দিয়েই করব। কিছু পরিমাণ টাকা 1/3, এই 1/3 মানে কি? মানে একটা টাকা আছে, এই টাকাটাকে আমি কি করেছি? নিচে 3 আছে মানে 3টে সমান ভাগে ভাগ করেছি, 1টা ভাগ 2টা ভাগ 3টা ভাগ। এই 3টে ভাগের মধ্যে কি করেছি? 1/3 সীতাকে দিয়েছি, মানে 3টা ভাগের মধ্যে 1টা ভাগ নিয়েছে সীতা, এটা হচ্ছে সীতা। তাহলে এই সীতা 1টা ভাগ নিল, তাহলে আরো 2টো ভাগ পড়ে থাকলো, এই 1টা ভাগ, এই 1টা ভাগ, তার মানে এটা হচ্ছে 2 ভাগ, আরো 2 ভাগ পড়ে থাকলো, কতর মধ্যে? 3 ভাগের মধ্যে আরো 2 ভাগ পড়ে থাকলো। এই 2টা ভাগে কে নিয়েছে? এই 2টা ভাগ মানে বাকি বলতে 2 ভাগ, এই 2 ভাগ আবার গীতাকে দেওয়া হয়েছে। তাহলে গীতাকে যে 2 ভাগ দেওয়া হয়েছে তার মানে গীতা পেয়েছে কত? 524, মানে ওই 2 ভাগের জন্য গীতা 524 পেয়েছে। তাহলে এই 2 ভাগ সমান 524 কে পেল? গীতা। তাহলে এবার বলো 2 ভাগের মান যদি 524 হয় তাহলে 1 ভাগের মান তুমি খুব সহজে পাবে। 524কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে,
524 ভাগ 2, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। তাহলে একটা ভাগের মূল্য হচ্ছে 262। তার মানে একটা ভাগ এটা 262, এটা 262, যেহেতু এরা প্রত্যেকটা ভাগ সমান তাহলে এটাও 262। তাহলে তিনটেই 262, 262, 262 করে হবে। এবার বলেছে সীতা কত পেল। তাহলে প্রত্যেকটা 262, তিনটা ভাগেই 262 করে। গীতা নিয়েছে দুটা ভাগ, তাহলে সীতা নিয়েছে একটা ভাগ, তাহলে একটা ভাগের মূল্য কত হচ্ছে? তাহলে এক ভাগ সমান 262। এটাই তো কে নিয়েছে? সীতা। তাহলে সীতা পেয়েছে 262। কোথায় আছে? অপশন এতে আছে সঠিক উত্তর। বোঝা গেছে? একদম শুধুমাত্র ভগ্নাংশ বা ফ্র্যাকশনের কনসেপ্ট দিয়েই অঙ্ক হয়ে যাবে। ওই জন্য ভগ্নাংশ কি বা ফ্র্যাকশন কি সেই কনসেপ্টটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই সব অঙ্ক করতে পারবে। চলো নেক্সট কি আছে দেখি। বলেছে একটি সংখ্যার 1/3 অংশ 15 হলে সংখ্যাটির 1/5 অংশ বের করো। If 1/3 of a number is 15, find the 1/5 of number, মানে of the number. একটি সংখ্যার, কোন সংখ্যার বলেছে? বলেনি। একটি সংখ্যার 1/3 অংশ হচ্ছে 15। মানে একটা সংখ্যাকে যদি তিনটা ভাগ করি, মনে করো একটা সংখ্যা আছে, এটা এই হলো একটা সংখ্যা। এই একটা সংখ্যাকে কি করেছি? 1/3, মানে নিচে 3। তুমি এখন ফ্র্যাকশন বা ভগ্নাংশ মানে বুঝে গেছো। নিচে 3 আছে মানে তিনটে ভাগ করেছি। এই তিনটে ভাগের মধ্যে একটা উপরে আছে, একটা নিয়ে নেব, তার মানে একটা অংশ 15 বলেছে। তাহলে এই যে একটা অংশ এটা হচ্ছে 15। তাহলে 1 ভাগ বা অংশ, এক অংশ বা 1 পার্ট ইকুয়ালস টু 15। তাহলে এটা একটা যদি 15 হয় তো প্রত্যেকটা ভাগ তো সমান, তাহলে এটাও 15 হবে, 15 হবে, এটাও 15 হবে। তাহলে টোটাল তিনটা ভাগ মিলে কত হবে? 15 প্লাস 15 প্লাস 15, অথবা এটাকে তুমি করতে পারো 15 ইন্টু 3, সেটাও হয় 45। তাহলে টোটাল মানে সংখ্যাটা হলো কি? 45। তার মানে একটি সংখ্যার বলেছিল, তাহলে ওই একটি সংখ্যা কত হয়ে গেল? ওই একটি সংখ্যা কিন্তু তোমার 45 হয়ে গেল। তার মানে তুমি এখান থেকে পেয়ে গেলে সংখ্যাটি হয়ে গেল 45, মানে 45। বোঝা গেছে? এবার বলেছে এই সংখ্যাটির 1/5 অংশ বের করো। তাহলে এই সংখ্যাটিকে, মানে এই যে সংখ্যাটিকে আমি তিনটে ভাগ করেছিলাম, এটাকে এখন বলেছে 1/5। তার মানে এই সংখ্যাটিকে এখন নিচে 5 আছে মানে 5টা ভাগ করো, এরকম 5টা ভাগ করো। একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, 5টা ভাগ। এই 5টা ভাগ করে একটা ভাগ কত হবে? তাহলে আমার পুরো সংখ্যাটা হচ্ছে 45। এই 45কে 5টা ভাগ করব, মানে কত করে ভাগ হয়ে পড়বে এক একটার? তাহলে 45কে 5টা ভাগ করা মানে 5 দিয়ে ভাগ করে দাও, তার মানে 9। তাহলে এটাও 9, এটাও 9, এটাও 9, এটাও 9, এটাও 9। তাহলে এই 5টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে কত? 9। তাহলে ওই সংখ্যাটির 1/5 অংশ বের করতে বললে কত হবে? 9 হবে। অপশন কোথায় আছে? অপশন বিতে আছে সঠিক উত্তর। বোঝা গেছে? প্রত্যেকটা ভগ্নাংশের ফ্র্যাকশনের ওয়ার্ড প্রবলেমগুলো তুমি কিন্তু ভগ্নাংশ বা ফ্র্যাকশন মানে কি তার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই প্রত্যেকটা কোশ্চেন করতে পারবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। এখানে বলেছে দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 6। দুটি ভগ্নাংশ, কোন দুটি ভগ্নাংশ প্রশ্নে বলেছে? ভালো করে দেখো, শুধু বলেছে দুটি ভগ্নাংশের গুণফল 6। যদি একটি ভগ্নাংশ 5/3 হয় তবে অপর ভগ্নাংশটি বের করো। তোমার এখানে দুটি ভগ্নাংশ, মনে করো এই একটা ভগ্নাংশ আর এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ দুটোর গুণফল কত আছে? 6 আছে। মানে এটা একটা ভগ্নাংশ আর এটা একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ
আর এ একটা ভগ্নাংশ। মনে করো এটা 1 নম্বর ভগ্নাংশ, এটা 2 নম্বর ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশকে গুণ করলে তুমি 6 পাচ্ছ। এবার বলেছে যদি একটি ভগ্নাংশ 5/3 হয়, মানে যে কোনো একটা ভগ্নাংশ 5/3, তাহলে আমি ধরে নিচ্ছি এটাই 5/3, তাহলে এটা যদি 5/3 হয় তাহলে এই ভগ্নাংশটা কত, মানে ভগ্নাংশ 2টা কত তোমাকে বের করতে হবে। আমার তো এইটা দরকার, আমার কি এইটা দরকার বলো? আমার কি 5/3 এখানে দরকার আছে? আমার তো ভগ্নাংশ 2টা দরকার, এটা দরকার নেই। তার মানে এটা আগাছাকে সরাতে হবে। আগাছাকে সরালে কি করে সরাবে? তোমার 5/3 দরকার নেই, তার মানে নিচে 3 আছে, 3 নিচে থাকা মানে ভাগ, আর উপরে 5 থাকা মানে গুণ। একসঙ্গে যদি ভাবো তাহলে 5/3 এটা আমার দরকার নেই, তাহলে এর ঠিক উল্টা মানে রিসিপ্রোকাল দিয়ে বোথ সাইড দুদিকে গুণ করব, তাহলে উঠে যাবে। মানে 3/5 এদিকে গুণ করব, 3/5 এদিকে গুণ করব, কারণ দুদিকে গুণ না করে ব্যালেন্স হবে না। এপার থেকে ওপার এরকম কোনো নিয়ম নেই, আমাকে যা করব তার দুদিকেই করব। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তার মানে এটা থাকছে না কিছু, তার মানে এটা ওপারে চলে গেল। তাহলে এই যে ভগ্নাংশ 2 সেটা কত হলো? 6 আর 3 কাটাকাটি যাচ্ছে না, 6 আর 3 গুণ করলে 18/5। তাহলে ভগ্নাংশ মানে অপর ভগ্নাংশটি কত? তাহলে অপর ভগ্নাংশটি 18/5 কোথায় আছে অপশনে? দেখো A B C D, মানে সিতে আছে সঠিক উত্তর 18/5। আশা করছি বোঝা গেছে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে বুঝবে, কনসেপ্ট বুঝলে তুমি কিন্তু খুব সহজে করতে পারবে। চলো পরের প্রশ্ন কি আছে? 8 নম্বর প্রশ্নে বলেছে 2.205 ডিভাইড 0.015 এর মান কত? দশমিক থাকলে মানে ডেসিমেল থাকলে অনেকের সমস্যা যে স্যার ডেসিমেল আছে কি করে করব, তাই না? একদম সহজ। দেখো তোমার কাছে যেটা সবচেয়ে বেশি কঠিন মনে হচ্ছে যে ডেসিমেলটা থাকাতে, তুমি কি করবে? এই ডেসিমেলটাকে সরিয়ে দাও, 2.205 এরকম আছে, ভাগ মানে বাই 0.15, এটা তুমি ডেসিমেলকে সরিয়ে দাও। কিভাবে সরাবে? দেখো সরানোর জন্য একটু তোমাকে মনে রাখতে হবে কি, তোমার লবে যে সংখ্যাটা আছে মানে সংখ্যাটা 2.205, এটাতে দেখো তুমি ভালো করে লক্ষ্য করে, এই যে ডেসিমেলটা আছে এই ডেসিমেলের পর 3টে ঘর আছে, মানে 3টে প্লেস আছে। তাহলে তুমি কি করবে? 3টে 0 উপরে দেবে। নিচে দেখো ডেসিমেল আছে দশমিক, এই দশমিকটাকেও সরাবে, মানে সরালে কি হবে? এই ডেসিমেলের পর 2টো 0, মানে 2টো প্লেস আছে, মানে 2টো 0 হবে, 2টো 0 হবে। বুঝেছো? তাহলে আমি এটা সরিয়ে দিলাম, এটা সরে খালি আমি এটা লিখে রাখলাম, বাকি কাজ পরে করব। তাহলে আমার এটা হয়ে গেল কি 2205/15। এবার তো কোনো সমস্যা নেই, এবার তো নর্মাল সংখ্যা হয়ে গেছে, এবার তো ভাগ করতে পারবে তো দশমিকের ভাগ বা দশমিকের গুণ থাকলে তুমি দশমিকটাকে সরিয়ে নেবে। কি করে সরাবে? উপরে দশমিকের পর যতগুলো প্লেস আছে ততগুলো 0, নিচে দশমিকের পর যতগুলো প্লেস থাকবে ততগুলো 0 বসিয়ে দেবো, বসিয়ে ওটা রেখে দেবো পাশে, ওটা পরে আমার লাগবে, এখন লাগবে না, এখন তো নর্মাল হয়ে গেছে। কাটাকাটি করো, এখানে 2 ডিজিট আছে, তাহলে আমাকে 2 ডিজিট নিতে হবে, তাহলে 15 × 15, তাহলে 22 থেকে 15 যদি যায় তাহলে থাকে কত? 7, তাহলে 7 এই 0-র পাশে আসবে, 7 0 70, তাহলে 15কে 70 করলে কত হয়? 15কে 4 15 60, 5 15 75, 5 দিয়ে করলে বেশি হয়, তাহলে আমি 4 দিয়ে করবো, 4 15 60। তাহলে এখানে আছে 7 0 70, আমি করলাম 60, তাহলে 10 থাকলো, 10 এইটার পাশে এসে বসবে না, কার? 5-এর, তাহলে হয়ে গেল 105। তাহলে 15 দিয়ে যদি 105কে করো কত হয়? 7 15 105, তার মানে 147। দেখো কত হয়ে গেল? 147। এবার আমি যে দশমিকটা সরিয়ে রেখেছিলাম ওটা তো আমার সুবিধার জন্য, তাই তো? আমার অসুবিধা হচ্ছিল তাই সরিয়ে রেখেছিলাম, কিন্তু প্রশ্নে তো দশমিক ছিল, তাহলে উত্তরেও দশমিক থাকতে হবে।
তাহলে কি করে এবার দশমিকটা এখানে বসাবে বা কোথায় বসাবে কি করে বুঝবে? তুমি সবসময় উপর আর নিচ এই দুটো জিনিস দেখবে। যদি উপরে 0 কম থাকে, যদি উপরে 0 মানে লবে 0 কম থাকে, যতগুলো কম থাকবে ততগুলো 0 বসাতে হবে, এবং উপরে কম হলে গুণ, উপরে কম হলে গুণ মানে সংখ্যার পাশে 0 বসবে। সংখ্যা মানে যে সংখ্যাটা বেরো তার পাশে 0 বসে যাবে। গুণের সময় তো আমরা গুণ করি না, শূন্যের গুণ তো করি না, যতগুলো শূন্য থাকে ততগুলো শূন্য পাশে বসিয়ে দিলেই হয়ে যায়, যদি উপরে 0 কম থাকে। আর যদি নিচে 0 কম থাকে তাহলে ভাগ। এবার শূন্যের ভাগ কি? জটা শূন্য মানে জটা নিচে যতগুলো 0 থাকে উপরে তত ঘর আগে দশমিক বসিয়ে দিতে হয়, তাই তো? তাহলে দেখো এটার ক্ষেত্রে উপরে 3টা আছে, নিচে 2টো আছে, তাহলে নিচে একটা 0 কম আছে, তাহলে নিচে একটা 0 বসিয়েছ, জটা 0 বসাবে নিচে তত ঘর আগে দশমিক বসবে। তাহলে আমি একটা 0 বসিয়েছি, তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি তার এক ঘর আগে দশমিক বসবে। আমরা ঘর কাউন্টিং করি সবসময় এই দিক থেকে, রাইট সাইড থেকে, তাহলে এইখানে বসবে দশমিক। তার মানে উত্তর হয়ে গেল 14.7। বোঝা গেছে না? যায়নি? আবার বলবো, এই জায়গাটা ভালো করে বুঝবে। ভাগের সময়, ভাগের সময় তুমি কি করবে? দশমিকের পরে যতগুলো প্লেস বা স্থান থাকবে ততগুলো 0 এখানে লিখবে, উপরেও তাই নিচেও তাই। এটার ক্ষেত্রে দেখো দশমিকের পর উপরে 3টে প্লেস আছে তাই 3টে 0 লিখেছি। এটার ক্ষেত্রে দেখো দশমিকের পর 2টো প্লেস আছে তাই 2টো 0 আমি লিখেছি। এবার লাস্টে আমি 0টার জন্য মানে আমি এই 0গুলো বসিয়ে নিয়ে দশমিকটাকে তুলে দেবো। দশমিকের কাজ আর নেই কিছু, নর্মাল সংখ্যা হয়ে যাবে। নর্মাল সংখ্যা ভাগ করতে হয় যেভাবে, সেভাবে ভাগ করে উত্তরটা চলে আসবে। এবার উত্তরে তোমাকে দশমিক এখানে ছিল তাই এখানে বসাতে হবে। এবার দশমিক কি করে বসাবে? যদি নিচে 0 কম হয় তাহলে ভাগ, আর যদি উপরে 0 কম হয় তাহলে গুণ। এবার 0 কম হয় মানে তুমি দেখলেই বুঝতে পারবে কটা 0 কম হচ্ছে। ডিফারেন্স তো তুমি চেনো, উপরে 3টা আছে নিচে 2টো আছে, তার মানে নিচে একটা 0 কম আছে। তার মানে নিচে একটা 0 কম আছে মানে এক ঘর আগে দশমিক বসবে সবসময় ডান দিক থেকে। আর যদি উপরে 0 কম থাকতো, যদি একটা 0 উপরে কম থাকতো, তাহলে একটা 0 এই 147-এর পাশে বসে যেত একটা 0, দশমিক বসতো না। গুণের সময় দশমিক বসে না, ভাগের সময় দশমিক বসে। এই হচ্ছে দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। গুণের সময় শূন্য বসে, ভাগের সময় দশমিক বসে। তাহলে এখানে ভাগ হচ্ছে কারণ নিচে শূন্য হচ্ছে, নিচে শূন্য হলে ভাগ হয়, উপরে শূন্য হলে গুণ হয়। আশা করছি বুঝে গেছো। চলো তাহলে এটার অপশন 14.7 কোথায় আছে? অপশন বিতে আছে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্নে একটা সরল অঙ্ক দিয়েছে, সিম্পলিফিকেশন। কি করবে লিখে নাও, 8 × 21 × 24 বাই 48 × 7 × 15। দেখো কাটাকাটি করা যাচ্ছে কিনা, যদি কাটাকাটি করা যায় সেটা কাটাকাটি আগে করতে হবে। 24 দিয়ে 48 2 দিয়ে 8 4, আবার দেখো 7 দিয়ে 3, আবার 3 দিয়ে 5, কাটাকাটি যাচ্ছে। তাহলে কি হলো 4/5। আমার অ্যান্সার হয়ে গেল 4/5। কোথায় আছে? অপশন বিতে আছে সঠিক উত্তর। একদম সহজ, একদম পাতি প্রশ্ন দিয়েছে, এটা পরীক্ষায় এসেছিল কিন্তু 1998 সালে। চলো পরের প্রশ্ন এবং আজকের লাস্ট অঙ্ক কি আছে দেখো। পরের প্রশ্ন আজকে শেষ অঙ্ক, দশমিকের গুণ। এই যে দশমিকের ভাগ করলাম, দশমিকের গুণও অনেকের সমস্যা। তো তোমরা কি করবে, যেটাতে সমস্যা হচ্ছে সেটাকে সরাবে। কি করে সরাবে দেখো, ভালো করে লক্ষ্য করো। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই 3টে সংখ্যাকে আমি গুণ করব। যেহেতু দশমিক আছে তাই আমার সমস্যা হচ্ছে। তুমি কি করবে, প্রথম সংখ্যা দেখো দশমিকের পরে একটা প্লেস বা ঘর আছে, তাহলে একটা 0। এই যে দশমিকের পরে কয়টা আছে? 2টা, তাহলে এখানে 2টা। এই যে দশমিক তারপরে কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা, তাহলে টোটাল 6 ডিজিট, মানে দশমিকের পর 6টা ঘর হচ্ছে। অথবা তুমি যদি এই দিক থেকে কাউন্ট করো রাইট সাইড থেকে, তাহলে হবে 6 ঘর আগে দশমিক। 6 ঘর আগে দশমিক, তুমি যে কোনো এক দিক থেকে কাউন্ট করতে পারো। তুমি এই দিক থেকে কাউন্ট করো 1 2 3, 3 ঘর আগে দশমিক। 1 2 মানে এটার 3 ঘর, এটার 1 2 2 ঘর, এটার 1 ঘর, তাহলে
3, এটা 3 2 5 একে 6, টোটাল 6 ঘর আগে দশমিক, এখানে 6 লিখে রেখে দিয়েছি। তাহলে আমি যেহেতু দশমিককে তুলে দিচ্ছি, তাহলে এখান থেকে 4 আসবে, এখান থেকে 4 আসবে, এখান থেকেও 4 আসবে, কারণ সংখ্যার আগে জিরোর তো কোনো ভ্যালু নেই, লিখেও আমার লাভ নেই। তাহলে এটা নর্মাল গুণ হয়ে গেল, 4 4 16, 16 4 64, 64 আমার অ্যান্সার হয়ে গেছে। কিন্তু আমি আমার সুবিধার জন্য দশমিককে সরিয়েছিলাম, এবার দশমিকটা বসাতে হবে। কি করে বসাবে? দেখো, আমি যদি রাইট সাইড থেকে গুনি, তাহলে 6টা অঙ্কের আগে দশমিক বসাতে হবে, কারণ 6টা অঙ্ক দশমিক সরিয়েছি আমি। তাহলে 6টা অঙ্ক হলে কি হবে? এখানে 2টো অঙ্ক আছে, তাহলে আরও তোমার 4টা অঙ্ক লাগে। যখনই তোমার অঙ্ক শর্ট হবে, কম পড়বে, তখন তুমি জিরোকে নেবে। তাহলে কটা অঙ্ক শর্ট হচ্ছে? 4টা, তাহলে 4টা জিরো নেবো, 3 4, এখানে বসবে দশমিক। তাহলে দেখো দশমিকের পরে 6টা অঙ্ক হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অথবা এদিক থেকে গুনলে কি হবে? 6 অঙ্কের আগে দশমিক হয়ে গেছে। তাহলে তোমার সঠিক উত্তর কোনটা হবে? দেখো দশমিক 1 2 3 4 5 6, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বুঝে গেছো। এই ধরনের প্রশ্নগুলো তুমি করতে পারছো কি পারছো না, যদি পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, যদি না পারো তাহলে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। তোমার হাতে এখনো সময় আছে খুব ভালো করে প্র্যাকটিস করার। তাই আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।